দুপুরের এদিকে অপরাহ্ন হয়ে গেছে তো না? আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই এবং আপনাদেরকে আমি শ্রদ্ধা জানাই, সম্মান জানাই এই জন্য যে আপনারা এত কষ্ট করে এত সময় ধরে এই গরমের মধ্যে আপনারা সবাই এই অনুষ্ঠানকে আপনারা উপভোগ করার জন্য, অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আপনারা এখনো এখানে অপেক্ষা করছেন। আমি আপনাদেরকে সর্বপ্রথম সবাইকে একটা জোরে হাততালি দিয়ে অভিনন্দন জানাই। কংগ্রেচুলেশন আপনাদের সবাইকে। আমাদের আজকে অনুষ্ঠানে এখানে আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা আছেন, খুবই ইয়াং, নতুন কর্মী। আমি আশা করি সাহস এবং উদ্দীপনা, উদ্যোগ তার কোনোটারই অভাব নেই এবং আপনারা সেই অর্থে আপনারা ভাগ্যবান, এখানে একজন এরকম সরকারি কর্মকর্তাকে আপনারা এখানে পেয়েছেন। আমি তাকে অভিনন্দন জানাই এখানে তার উপস্থিতির জন্য। আজকে এই প্রথম এই পাবলিক অনুষ্ঠানে তার অংশগ্রহণ করার জন্য তাকে আমি কৃতজ্ঞতা জানাই প্রতিবন্ধী ব্যক্তিদের পক্ষ থেকে। ধন্যবাদ জানাই এখানে আরো মঞ্চে এরা যারা এখানে উপস্থিত আছেন। আমি সবার নাম বলতে গেলে বক্তা বক্তৃতা দিতে পারবে না, সুতরাং আমি সবাইকে আমি শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই। আপনারা সবাই আসছেন। আমাকে এখানে বাসের তো আমার ছোট ভাই, সে সবসময় আমাকে বলে আসার জন্য, সবসময় তো আসা সম্ভব হয় না। আমাকে উনি দাওয়াত করেছেন এবং আপনাদের উপজেলার একজন মহিলা সহসভাপতি তিনিও আমাকে আমন্ত্রণ জানান এবং আমি ওনাকে কথা দিই যে ঠিক আছে আমি আসব। এবং সেই কারণে এবং বিশেষ করে আজকে এই উপজেলায় প্রতিবন্ধী মানুষদের কল্যাণে আপনারা যে কাজ করছেন, অবদান রাখছেন, আপনারা কষ্ট করছেন, আপনারা চেষ্টা করছেন, সেই জন্য আপনাদেরকে মূলত আমার একটু দেখা এবং অভিনন্দন জানানোর জন্য আমার আশা। আমি একটু বলি আমার কর্মজীবন, আমি প্রতিবন্ধী হয়েছি গাছ থেকে পড়ে 75-এ। আমি 42 দিন কমায় ছিলাম। আমার জন্মস্থান নোয়াখালীতে, জেলা মাইজদিতে। আমাকে 42 দিন পর হসপিটাল আমাকে রিলিজ করে দেয়, বলে যে এই লোক আর বাঁচবে না, ওনাকে নিয়ে যান। তখন সেখানে একজন ব্রিটিশ ডক্টর ছিলেন, তিনি তখন স্বাধীনতার পর বঙ্গবন্ধুর আহ্বানে তখন কিছু উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ কাজ হচ্ছিল বিদেশিদের অর্থায়ন। সেই নির্মাণ কাজেরই একটি প্রকল্প পরিচালক হিসেবে ডক্টর ম্যাকওয়ার্ড সেখানে ছিলেন। তখন সে আমাকে নিয়ে গেছে যে কোনো কারণে, আমি পারিবারিক তার সাথে আমাদের সম্পর্ক ছিল, সে আমাকে নিয়ে যায় এবং হসপিটাল থেকে যখন আমাকে রিলিজ করে দিল তখন সে বলল যে না, আমি জেলা হসপিটাল থেকে রিলিজ করেছে, আমি উপজেলাতে আমার কাছে নিয়ে রাখবো। সে তার কাছে নিয়ে রাখলো এবং একদিন পর আমার সেন্স আসলো, অনুভূতি, আমি কথা বলা শুরু করলাম। আমার কি বলবো যে আমার ভিতরে যে অনুভূতিটা সেটা কাজ করা শুরু হয়েছে। তখন তারা সবাই আমি আব্দুল সাত্তার দুলাল আজকে আপনাদের সামনে এখানে বক্তব্য রাখছি। আমি জাতিসংঘের সারা পৃথিবী ব্যাপী জাতিসংঘের একজন পুরস্কৃত মানুষ, চ্যাম্পিয়ন হয়েছি। আমি পৃথিবীর বহু প্রতিষ্ঠান, আন্তর্জাতিক প্রতিষ্ঠানে সভাপতিত্ব করার সুযোগ পেয়েছে, বহু দেশের সংসদে বক্তৃতা দেওয়ার সুযোগ হয়েছে। সংসদে বক্তৃতা দিয়েছি কেন? জাতিসংঘ কর্তৃক একটি আন্তর্জাতিক আইন হয়েছে, সেই আইনটি অনেক দেশই কনজারভেটিভ ছিল, তারা স্বাক্ষর করতে রাজি হচ্ছিল না, যার জন্য সেই সমস্ত দেশকে বোঝানোর জন্য আমাকে জাতিসংঘের পক্ষে আমি সেখানে বক্তব্য রাখতে যাই এবং কথা বলি, তাদেরকে বোঝাই এবং তারা অবশেষে সেই আইনটিতে এটাকে আন্তর্জাতিক, এটাকে একটা ট্রিটি বলা হয়। বাংলাদেশে আমরা অনেকেই জানি ইউএন কনভেনশন অন রাইটস অফ পারসন উইথ ডিসেবিলিটি, যেটা আমাদের সিডো সনদ আছে, শিশু সনদ আছে, অধিকার সনদ আছে, এরকমই একটি সনদ, বাট দিস ওয়ান ইজ দ্য বেস্ট কনভেনশন ইন দ্য ওয়ার্ল্ড নাও।
এটা 170টা দেশ এই কনভেনশনটিকে স্বাক্ষর করেছে। এটির মূল কথা হচ্ছে মেক দি রাইট রিয়েল, কোনো কম্প্রোমাইজ নয়। আপনাকে অধিকারটাকে সঠিকতার সহিত বাস্তবায়ন করতে হবে। Once you consider you are the citizen and I am in the responsible position, আমি যদি দায়িত্বশীল জায়গায় থাকি আর আপনি যদি নাগরিক হন, তাহলে this is my responsibility, this is my obligation to ensure যে আপনার অধিকারটা আমি নিশ্চিত করা, এটা আমার দায়িত্ব। এটি আমার দায়িত্ব। It is more than দায়িত্ব, actually it is an obligation. I have no choice to change this obligation. So এটা হচ্ছে কনভেনশন। এই সনদ বাংলাদেশ সরকার 3টি স্তরে স্বাক্ষর করেছে। প্রথম 22টি দেশের মধ্যে একটি দেশ হিসেবে স্বাক্ষর করেছে। দ্বিতীয়ত এটি স্বাক্ষর করেছে, yes I am agree with this convention. থার্ড, তৃতীয়বার স্বাক্ষর করেছে, no I am not just agree, I am ensuring যে আমি এই কনভেনশন অবশ্যই আমি এর ইমপ্লিমেন্টেশন ফুলফিল করব, এটার বাস্তবায়ন নিশ্চিত করব। এখানে টাকা লাগুক, এখানে জনবল লাগুক, এখানে কারিগর লাগুক, এখানে টেকনিশিয়ান লাগুক, এখানে প্রযুক্তি লাগুক, হোয়াট এভার ইট নিডেড, আমি এটা নিশ্চিত করব টু এনশিওর the rights of disabled people in my country. And that is the commitment of Bangladesh with the international community through the United Nations. So আমি ধৈর্যশীল মানুষ, আমি খুবই স্ট্র্যাটেজিক মানুষ। আমি কোনোভাবে আপনার এটা বলতে চাই না যে আমি একদিনে আমি সব করে ফেলতে পারবো, নো। কারণ এই কনভেনশন হয়েছে, আমি সেটার জন্য আমি গর্বিত, এবং এটার ড্রাফটিং কমিটিতেও আমি একজন ছিলাম আন্তর্জাতিক কমিউনিটির সাথে। কিন্তু আমার একটা বিষয় দেখার বিষয় আছে, যেটি হচ্ছে যে আপনি যে দায়িত্বশীল মানুষ, আপনি কি আসলে এটা বিশ্বাস করছেন কিনা যে এই মানুষগুলোর অধিকারটা আমার ফুলফিল করা দরকার। আপনি যদি এটা বিশ্বাস করেন, তখন অবশ্যই আপনি সেটা বাস্তবায়ন করার জন্য আপনি চেষ্টা করবেন। সেই জায়গায় আমার অর্থর সংকট থাকতে পারে, সীমাবদ্ধতা থাকতে পারে, জনবলের সীমাবদ্ধতা থাকতে পারে, আমার নো হাউ টেকনিক্যালিটি আমার সীমাবদ্ধতা থাকতে পারে। দ্যাট টেকস টাইম, সেটার জন্য সময় লাগবে। সেই জন্য আমি বলবো যে প্রতিবন্ধী মানুষরা, আমি মনে করি ধৈর্যশীল। এখনো আমরা গাড়ি ভাঙিনি, এখনো আমরা রাস্তা বন্ধ করিনি, এখনো আমরা উত্তেজিত হইনি। আমার এক বন্ধু এখানে বক্তৃতায় বলেছে যে আমি অধিকার ছিনিয়ে নিতে চাই না, আমি অধিকারটা অর্জন করতে চাই, ভোগ করতে চাই। তো সুতরাং এই যে বিষয়টি, এটি একটি বুঝবার বিষয়। কোনোভাবে এটা বুঝার কোনো অবকাশ নেই যে প্রতিবন্ধী ব্যক্তিরা দুর্বল। This is in number in the world 1 billion people with disabilities. প্রতি 7 জনে একজন মানুষ পৃথিবীতে প্রতিবন্ধী মানুষ। এটা ডেফিনিশন, সংজ্ঞাটার উপরে নির্ভর করছে। এটা নিয়ে অনেক কনফিউশন আছে আমার সোসাইটিতে, আমার ন্যাশনে, আমার বাংলাদেশে। কিন্তু এই কনফিউশনটা দূর হবে যখন আমি সংজ্ঞার সাথে পরিচিত হব। এটার যে ডেফিনেশন আছে সেটার সাথে আমি যখন পরিচিত হব, তখন আপনারা এখানে যারা বসে আছেন তাদের মধ্যে অনেকে নিজেকে মনে করছেন আমি প্রতিবন্ধী নয়, কিন্তু দেখা যাবে সেই সংজ্ঞায় তিনিও প্রতিবন্ধী তালিকায় পড়ে যাবেন। সুতরাং এই জায়গাটা আমাদের সময় লাগবে। আমাদের আজকে সরকার প্রধান, আমাদের প্রধানমন্ত্রী, তিনি দেখবেন আপনারা সব বক্তৃতায় প্রতিবন্ধীদের কথাটা বলেন, এবং বলার ফলে আজকে আমি দেখছি, আমি আমার মূল্যায়নে 3টি জায়গায় 4টি জায়গায় মূলত প্রগ্রেস হয়েছে। একটি হচ্ছে পারসেপশন অফ দি লিডারশিপ, যে নেতৃত্বে যারা আছে তাদের চিন্তাধারায় প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার বিষয়ে তাদের ভিতরে অনেক পরিবর্তন আসছে, পজিটিভ চেঞ্জ আসছে। সেকেন্ড, বাংলাদেশে প্রতিবন্ধী বিষয়ে আইন, নীতিমালা, কর্ম পরিকল্পনা, এগুলা আমার কিছু ডিসস্যাটিসফ্যাকশন থাকলেও বাট এটা একটা পরিপূর্ণতা লাভ করেছে। এখানে অভাব নেই, আইন কানুনের কোনো অভাব নেই।
তিন নাম্বার যেটি হচ্ছে বাংলাদেশে প্রতিবন্ধী মানুষরা এখন হামাগুড়ি দিয়ে গাড়ি থাক, রাস্তা তার জন্য উপযুক্ত হোক, তার ইউনিভার্সিটি তার উপযুক্ত হোক বা নাই হোক, সে হামাগুড়ি দিয়ে হলো, সে সাদা ছুরি হাতে নিয়ে হলো, সে কিন্তু ইউনিভার্সিটিতে স্কুলে যাচ্ছে এবং তারা মাস্টার ডিগ্রি পাস করছে, তারা মাস্টার্স করছে, তারা হায়ার পজিশনে। আমি তদবির করেছি অনেক কয়েকজন প্রতিবন্ধী ছেলে মেয়েকে বিসিএস ক্যাডারে পরীক্ষা দিয়ে আজকে তারা সিভিল সার্ভেন্ট হিসাবে তারা বিভিন্ন জায়গায় তারা কাজ করছে। এবং এর ভিতরে এই আপনার অ্যাডমিন ক্যাডারেই আপনার একজন আব্দুর রব, খুব সম্ভব সে এখন ডিএস ডেপুটি সেক্রেটারি হয়েছে। তার জন্য আমি সরাসরি তদবির করি, কারণ তার ওয়ান আই, সে একটা চোখ ছিল না, স্বাস্থ্য ক্যাটাগরিতে তাকে বাতিল করা হয়। তখন আমি সরকারের সাথে আমি তদবির করি, তাকে বুঝাই, এস্টাবলিশমেন্ট মিনিস্ট্রিতে যাই, তারপরে তারা তাকে অ্যাকসেপ্ট করে পাবলিক সার্ভিস কমিশন, তখন তাকে রিক্রুট করে তাকে পোস্টিং দেয় অ্যাসিস্ট্যান্ট কমিশনার হিসেবে। তো এই যে আপনার এই পরিবর্তনগুলো আজকে বাংলাদেশে হচ্ছে, এবং প্রতিবন্ধী ব্যক্তিরা তাদের নিজস্ব সংগঠন, তাদের নিজেদের সেফগার্ড ইনস্টিটিউশন, which is the heart of this movement, যেমন নারীদের অধিকারের জন্য নারীদের সংগঠন is the heart of their movement, তাদের কলিজা, তাদের হচ্ছে তাদের নারীদের সংগঠন। এই সংগঠন যদি না থাকে, নারীদের কোনো অধিকার থাকবে না, তারা বঞ্চিত হবে, তারা বিভিন্ন জায়গায় লাঞ্ছিত হবে, ক্ষতিগ্রস্ত হবে। এই সংগঠন আছে বলেই আজকে নারীদের অধিকারের কথা নারীরা বলতে পারছে। তাদের কোনো জায়গায় বঞ্চিত হলে আজকে নারীরা তাদের সেই অধিকারটাকে, তাদের সেফগার্ড, যাদেরকে নিরাপদ প্রহরীর মতো এই সংগঠনগুলো তাদের জন্য কাজ করছে। কৃষিবিদদের সংগঠন আছে, আর্কিটেক্টদের সংগঠন আছে, ঠিক একইভাবে বাসেরদের সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশে। আজকে প্রায় 3 থেকে 400 সংগঠন, এই বাসের শহীদ এদের মতো বহু সংগঠন আজকে বাংলাদেশে তৈরি হয়েছে, তারা সংগঠন করেছে। কিন্তু এই সংগঠনগুলোর একটি চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জ হচ্ছে এদের অর্থ নেই, এদের জনবল নেই, এদের ক্যাপাসিটি নেই, এদের স্বার্থটা, এদের সুযোগ সুবিধা নিয়ে বিভিন্ন ধরনের কনফ্লিক্ট আছে, ইন্টারেস্ট কনফ্লিক্ট আছে। যে ইন্টারেস্ট কনফ্লিক্ট এই কারণে অনেকে মনে করে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে তারা দে আর সিক, they need a treatment, they need a therapy, they need some sort of this and that is why তাদেরকে আপনার বঞ্চিত করা হয় এক ধরনের ইন্টারেস্ট কনফ্লিক্টিং পিপল, যারা স্বার্থনেশী কিছু মানুষ আছে। এই জায়গাটাতে অনেকে মনে করে যে আমি প্রতিবন্ধীদের সেবা করলাম, সো দ্যাট আমার হেভেন ইজ ওপেন ফর মি, আমার বেহেশতের দরজা আমার জন্য উন্মুক্ত হয়ে গেল, বিকজ আই এম সার্ভ ফর ডিসেবল পিপল। এই যে আপনার এই যে পারসেপশন গুলো, এই ধারণাগুলো প্রতিবন্ধী ব্যক্তিদেরকে তাদের অধিকার থেকে তাদেরকে সরিয়ে আনে, তাদেরকে পিছিয়ে দেয়। সুতরাং আমি বলবো, আপনারা যারা এখানে কাজ করছেন, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকারের সুযোগটু ভোগ করার সুযোগ ওদেরকেই দিন। ওদের প্রয়োজন কি এটা ওদের কাছ থেকেই শুনুন, ওদের সাথেই আলোচনা করুন। We don't need any guardian, we don't need any doctor. হ্যাঁ, আমার তো 71 কান্ট্রি আমি বক্তৃতা দিতে গেছি, দেখতে যাইনি। I was visit 71 country, আর আমি গেছি, আমার সাথে 5 সদস্য বিশিষ্ট ডেলিগেট নিয়ে যাইনি, আমার নিজের হুইলচেয়ার আমি নিজেই চালিয়ে গেছি, এবং এই যে আমি যেতে পেরেছি। সুতরাং এখানে প্রতিবন্ধী ব্যক্তিদের যাওয়া চলা, তাদের কথা বলা, তাদের অধিকার অর্জন করার ক্ষেত্রে কোনো বাধা নেই। বাংলাদেশে আমি বহু প্রতিষ্ঠান, প্রায় 35টি প্রতিষ্ঠান আমার হাত দিয়ে তৈরি হয়েছে, যারা আজকে লিড রোল প্লে করছে বাংলাদেশে। আমি আজকে আমাদের প্রধানমন্ত্রী যে সাইমা ওয়াজেদ পুতুল যে মেয়ে, তার সর্বপ্রথম 2009 আমি প্রধানমন্ত্রীর বাসভবনে তার ইন্টারভিউ নিই, এবং ওনাকে বলি যে আপনি সাইকোলজিতে মাস্টার্স করেছেন, আপনি পড়ালেখা করেছেন, উচ্চশিক্ষা নিয়েছেন, why don't you start, যে এই যে আমাদের দেশে বুদ্ধি প্রতিবন্ধী, অটিজম প্রতিবন্ধী, তাদের জন্য আপনার তো কাজ করা উচিত। এবং তিনি কাজ করছেন, আমাদের প্রধানমন্ত্রী কাজ করছেন, সরকার কাজ করছে। কিন্তু একটা জায়গা আমাদেরকে মনে রাখতে হবে, আমরা যতই কাজ করি না কেন, আমাদের কাজ কিন্তু থেমে যাবে না।
আমাদের কাজ করতে থাকতে হবে। এবং এই যে আজকে সাদা চুড়ি নিরাপত্তা দিবস, এটির উদ্দেশ্য কি? এটির উদ্দেশ্য হচ্ছে, সাদা চুড়ি নিরাপত্তা দিবসের উদ্দেশ্য হচ্ছে, এই সাদা চুড়ি আমি যখন দেখব কারো হাতে, তখন আমি বুঝবো ওই মানুষটি দৃষ্টি প্রতিবন্ধী মানুষ। সুতরাং তার পথ চলতে এটি একটি তাকে সাহায্যকারী হিসাবে এই সাদা চুড়ি তাকে সাহায্য করে। আমি যখন রাস্তা থেকে এই পার থেকে ওই পার যাব, আমি গাড়ি চালকের দায়িত্ব হচ্ছে গাড়িটি স্লো করা, দাঁড়িয়ে যাওয়া, যেন আমি তাকে যেতে দিতে পারি। সে যতক্ষণ ওই পারে যাচ্ছে না ততক্ষণ আমার গাড়িটিকে আমার দাঁড়িয়ে রাখতে হবে বা আমার বন্ধ করতে হবে গাড়িটি। এই যে বিষয়গুলো, এগুলো আমাদের সচেতনতার বিষয়। এগুলা হচ্ছে, এগুলা ধীরে ধীরে হবে। আজকের এই অনুষ্ঠানে আপনারা যারা এখানে মনে করেন নিজেদেরকে আপনারা দায়িত্বশীল মানুষ, আপনারা যারা মনে করেন আপনারা নিজেরা যেমন এখানে একজন শিক্ষক আছেন জনাব নজরুল ইসলাম সাহেব, তিনি মাননীয় সংসদ সদস্যের পক্ষে প্রতিনিধিত্ব করেন, কথা বলেন, আপনাদের কথা শুনেন। এবং আমি শুনেছি উনি একটি কলেজ চালান যার 6000 সেখানে শিক্ষার্থী আছে, নারীরা সেখানে পড়ালেখা করে, সেখানে স্টুডেন্ট আছে। আমি প্রশ্ন রাখতে চাই, আপনার কলেজটি কি প্রতিবন্ধী নারীদের শিক্ষার্থীদের জন্য উপযুক্ত? যদি না হয় তাহলে সেটা আপনি করবেন। This should be the commitment of today of you. এটা আপনার আজকে অঙ্গীকার হওয়া উচিত। এবং it takes only 15 days। আপনি যদি এটা চান আপনি করতে পারবেন, কারণ আপনি তো সংসদ সদস্যের পক্ষে প্রতিনিধিত্ব করছেন। একইভাবে এখানে যারা আছেন, ব্যাংকার আছেন, সমাজসেবা আছেন, আপনাদের যারা কর্মকর্তা আছেন, কোনো প্রতিবন্ধী ব্যক্তি যদি আপনাদের কাছে যায়, যদি আপনারা দোতলায় থাকেন, সে যদি দোতলায় না যেতে পারে, আপনারা নিচে গিয়ে তার নিডটাকে অ্যাড্রেস করবেন, and that is called the duty barrier। সেটাকেই বলা হয় জনগণের দায়িত্বশীল, জনগণের পক্ষে দায়িত্বশীল কর্মকর্তা, and that we looking for। এটা আমাদেরকে আগামীতে আমরা এই মানুষগুলোকে আমরা দেখছি, যেটা আমাদের প্রধানমন্ত্রীও দেখছে, খুঁজছে, ওই জেনারেশন, ওই মানুষগুলো আমরা পেতে চাই এই দেশে। তবেই আমার এই যে প্রতিবন্ধী মানুষ যারা, তারা তো সমাজের সবচেয়ে আপনার পিছিয়ে পড়া মানুষ। নো ওয়ান লেফট দ্য বিহাইন্ড। আমাদের এসডিজি স্লোগান, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, আপনার নাম শুনেছেন কিনা আমি জানি না। এই স্লোগানটা আমাদের দেয়া, আমরা দিয়েছি, বিকজ বিফোর ইট ওয়াজ মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল। মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলে প্রতিবন্ধী ব্যক্তিদের কথা ছিল না। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলে প্রতিবন্ধীদের কথাটাকে আমরা অন্তর্ভুক্ত করেছি। এর আগে আমরাই জাতিসংঘকে সমালোচনা করতাম, তোমরা তো আমাদের কথা ওখানে যুক্ত করনি। এখন তারা এটা যুক্ত করেছে। এই সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলের মূল মন্ত্র হচ্ছে নো ওয়ান লেফট বিহাইন্ড। অর্থাৎ আপনারা যাদের জন্য এখানে স্কুলটি করেছেন, যেই শিশু, যেই নারী প্রতিবন্ধী নারী শিশুটি, সেই নারী শিশুটি কখনো যখন আর পিছিয়ে থাকবে না, যখন আমার সামনের সারিতে আসবে, যখন আমরা মৌলিক অধিকারের বিবেচনায় আমি বঞ্চিত হব না, আমার সেই শিশুটি বঞ্চিত হবে না, তখনই এই স্লোগানের মূল কথা বাস্তবায়ন হয়েছে বলে আমরা মেনে নিতে পারব। So that sustainable development goal is not just a goal, it is a sustainable plan for long term in the world. So that আপনারা যারা এখানে পড়ালেখা করছেন, করেন, আমি বলবো UN Convention on Rights of Persons with Disabilities, এটা আরেকটি হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, আরেকটি হচ্ছে আমার দেশীয় ডকুমেন্টস প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন 2013। এই তিনটি ডকুমেন্টস আপনারা যারা আগ্রহী প্রতিবন্ধীদের বিষয়ে আপনারা এটা পড়বেন। এতে করে আপনারা অনেক এনরিচ হবেন, আপনারা নিজেদের নলেজ আপনাদের আর অনেক বাড়বে, আপনারা অনেক উন্নত পেশাজীবী মানুষ হতে পারবেন। এই কথা বলে আপনাদের সবাইকে এই আজকে দিবসের শুভকামনা করি। এবং সর্বশেষ একটি কথা বলি, স্কুল তো আমি তো আই এম নট গভর্নমেন্ট। একজনে বলেছে আমি সাহায্য করতে পারবো, আমার মিনিস্ট্রিতে যাতায়াত আছে, লোকদের সাথে বন্ধু বান্ধব আছে, তাদেরকে আমি বলতে পারবো আপনাদের স্কুলের জন্য, কিন্তু আমি তো শুধু একটি স্কুলের জন্য তদবির করা আমার জন্য নৈতিক
কেউ তার মধ্যে আমার পড়বে না, কারণ আমি সব উপজেলার প্রতিবন্ধী স্কুলগুলারই আমার স্কুল, সব প্রতিবন্ধী মানুষেরই আমি প্রতিনিধিত্ব করি, আমি সব প্রতিবন্ধী ব্যক্তিদের জন্যই কথা বলি। সেই অর্থে আমি অবশ্যই কথা বলবো সরকারের সাথে। আরেকটি বিষয় যেটা উপজেলা নির্বাহী কর্মকর্তা কিছুটা উনি কন্ট্রিবিউট করতে পারবেন, যেটা বাসেদ বলেছেন যে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেব উনি একটা নির্দেশনা দিয়েছিলেন ল্যান্ড মিনিস্ট্রিকে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে, যে প্রতিবন্ধী ব্যক্তিদের আমাদের প্রস্তাবের প্রেক্ষিতে বাচ্চাদের সংগঠনের মতো সংগঠনগুলোকে 33 শতক জায়গা বরাদ্দ দেওয়ার জন্য। এটি একটি রাষ্ট্রপতির অর্ডার ছিল, যখন শফিকুল আলম সাহেব উনি তখন রাষ্ট্রপতির ওখানে সচিব ছিলেন, যিনি পরে মন্ত্রী পরিষদের সচিব হয়ে রিটায়ার্ড করেছেন। সুতরাং আপনারা যদি চেষ্টা করেন, 33 শতক জায়গা অনেক বড় কিছু নয়, কিন্তু এই সংগঠনটি যদি জায়গাটি পায়, আপনাদের সাহায্যে যদি সেই সংগঠনটি কাজ করতে পারে, এতে করে আপনাদের টাঙ্গাইলের প্রতিবন্ধী মানুষরা এগিয়ে যেতে পারবে, তারা স্বাবলম্বী হতে পারবে, তারা সাহায্য সহযোগিতা এবং তাদের প্রতিবন্ধী মানুষদেরকে তারা সাহায্য সহযোগিতা করতে তারা কাজ করতে পারবে। এটা আমি মনে করি সরকারেরই একটি অংশ, এবং এটা আইন বহির্ভূত নয়। এটা প্রতিবন্ধী ব্যক্তির অধিকার এবং সুরক্ষা আইনের তফসিলে এটা বলা আছে, প্রতিবন্ধী ব্যক্তির সংগঠনকে সরকার আর্থিক অনার্থিক সবভাবে সাহায্য সহযোগিতা করবে। সো ইট ইজ আইনের মধ্যেও এই কথাটা বলা আছে। আপনাদের সবাই শুভকামনা, সুস্বাস্থ্য কামনা করি। আমি আপনাদের সাথে আছি, থাকবো, আপনাদের জন্যই কথা বলবো, আপনাদের জন্যই কাজ করব এবং করে যাচ্ছি। সুতরাং আপনাদের সবাইকে আমি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আপনারা সবাই এখানে এসেছেন এবং এতক্ষণ যাবৎ আপনারা অপেক্ষা করেছেন, এবং অবশেষে আমাদের উপজেলা কর্মকর্তা আসছে। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।